ও আল্লাহ রে, জ্বলে গেল রে, পুড়ে গেল রে আমার গালটা। ওই চুপ, একদম নাকামি করবি না। আমি কই নেকামি করলাম? তুমি তো আমার দুইটা মানে গাল লাল করার মতো ওষুধ দিলা, তাহলে আমি কি করব? তোরে তো মেরে ফেলা উচিত, বেয়াদব একটা। আমি কি করেছি সেটা তো বলবা। তুই আমাকে দেখে গান গাওয়া শুরু করলি কেন? আপু বিশ্বাস করো, আমি তোমায় দেখে গান গাইনি। আমি তো তোমায় দেখি নাই যে গান ধরবো। তাহলে গান গাচ্ছিলি কেন? কি আজব, মানুষ গান গায় কেন? যখন মন ভালো থাকে তখনই তো গান গায়, তাই না? তা ঠিক। তা তোর মতো পিচ্চির কিসের জন্য মন ভালো বলতো শুনি একটু। না, আমার বলতে লজ্জা করছে না। তুই বলবি নাকি দিব আর একটা? না থাক, আর দেওয়া লাগবে না। এমনিতেই গালে মনে হয় 10টা আঙুলের দাগ বসে গেছে। তাহলে বল। আসলে আপু হয়েছে কি জানো, আমি না আজকে অনেক সুন্দর একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখলি তুই? আমি না এত আমি না করছিস কেন? বল, কি বলবি? আমি না আজকে স্বপ্নে আমার মনের ইচ্ছে পূরণ করেছি। কি মনের ইচ্ছা পূরণ করলি? আমি আজকে স্বপ্নে তোমাকে না ইচ্ছে মতো থাপড়াইছি। বলে দিলাম এক দৌড়। আর আসার সময় শুনলাম তন্নি আপু আমাকে বলছে, কুত্তা শয়তান, তোর যদি হাতের কাছে পাই তাহলে তুই আজ শেষ। ধুর, পাগলের কথায় কি কেউ কান দেয়, তাই না? আমিও দিলাম না। আসলে আজকে বাসা থেকে কলেজ যাওয়ার জন্য বের হয়ে দেখি তন্নি আপু আমার সামনে দিয়ে কলেজ যাচ্ছে। তাই আমিও আজকে সুযোগটা বুঝে দিলাম পাগলি চেতাইয়া। আসলে পাঠক ভাই, আমি না তন্নি আপুকে অনেক ভালোবাসি, কিন্তু বলতে পারি না, ভয় করে। দেখছেন ভাই, এই তন্নি আপুর প্রেমে এত পাগল হয়ে গেছি যে আপনাদের পরিচয়টা দিতেই ভুলে গেছি। আমি আরমান হোসেন হিমেল, বাবা মায়ের একমাত্র পুত্র সন্তান। আর আমার একমাত্র ছোট বোন আছে, যার নাম নীলা। সে আমেরিকাতে জামাইয়ের সাথে, মানে আমার দুলাভাইয়ের সাথে থাকে। আমি এবার ইন্টার সেকেন্ড বর্ষে পড়াশোনা করি। আর আমি যাকে এত ভালোবাসি তার নাম তো জানেনি, তাও বলছি, সে হচ্ছে তন্নি। সে তার বাবা মায়ের একমাত্র সন্তান। আর তন্নি আপু অনার্স 2য় বর্ষে পড়ালেখা করে। আমার থেকে প্রায় 3 বছরের বড়। তাতে কি ভালোবাসা কি বড় ছোট মানে আপনারাই বলুন? কিন্তু তাও সে বুঝছে না। কিন্তু আমি যে ওকে বলি, তবে ওই বা বুঝবে কী করে? পরে কলেজে চলে আসলাম, এসে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ক্লাসে চলে গেলাম ক্লাস করতে। আর বরাবরের মতো আজও আমরা সব বন্ধুরা পিছনে বেঞ্চে গিয়ে বসলাম। আর পড়ার মাঝে ক্লাসের মেয়েদের গায়ে কাগজ ছেড়ে গোল গোল করে ওদের মারছিলাম। কিন্তু ওরাও আমাদের সাথে মজা শুরু করে দিছে। আর ওইদিকে যে স্যার লেকচার দিচ্ছে সেদিকে কারোর খেয়াল নেই। পরে স্যার তার ক্লাস শেষ করলে চলে গেল, আর আমরা আমাদের মতো মজা করেই যাচ্ছি। একটু পরে সব ক্লাস শেষ করে বাইরে বেরোচ্ছি, সবাই মজা করতে করতে হঠাৎ আমি পড়ে গেলাম কারো ধাক্কা খেয়ে। কার ধাক্কায় পড়ে গেলাম তা দেখার জন্য দাঁড়িয়ে তার দিকে তাকালাম। আর যা দেখলাম তা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। তন্নি আপু আমার সাথে ধাক্কা খেয়ে পড়ে আছে, আর আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন আমাকে পুরো গিলে ফেলবে। আমি তার রূপ দেখে ভয়ে দিছি দৌড়। এক দৌড়ে বাসায় আসলাম। বাসায় এসে কলিং বেল বাজানোর পরে আম্মাজান দরজা খুলে দিল। আমাকে হাঁপাতে হাঁপাতে দেখে বলল, কি রে, হাঁপাচ্ছিস কেন? কেউ কি ধাওয়া করেছে? মা কি যে বলবো, তোমার ছেলে আজ প্ল্যান নিয়ে যে বাসায় আসতে পেরেছে এটাই অনেক বড়। তা গুণধর ছেলেকে কোন মানুষ বা জিন ধাওয়া করেছে? মা, ও মা, সে জিন না, কিন্তু সে মানুষের পেতনি গো, পেতনি। তাকে সেই পেতনি? ওই যে আমাদের বাসার উপরতলায় থাকে না তন্নি আপু, ওই আপুটা। কি, তুই তন্নিকে পেতনি বলিস? তোর সাহস তো কম না। আর নিশ্চয়ই তুই কিছু করেছিস, তাই ও তোকে ধাওয়া করেছে। মা আসলে হয়েছে কি, পরে মাকে সব বললাম। তুই একটু মানুষ হ বাবা মার। আর মেয়েটা অনেক ভালো, তুই ওর পেছনে লেগেছিস কেন? ভালো না ছাই, আমাকে কত ভালোবাসি, আর ও কি কিছুই বুঝে না বলেই মুখে হাত দিলাম। কি, তুই তন্নিকে ভালোবাসিস? কি রে, কথা বল, তুই কি ওকে ভালোবাসিস? মাথা নেড়ে সম্মতি দিলাম। তন্নি কি জানে? না, ওকে কিছু বলি নাই। তন্নি তো তোর থেকে অনেক বড়। বড় তো কি হয়েছে? দেখ বাবা, তুই যা করবি ভেবে চিন্তে করবি। আর তন্নির যদি বিয়ে থাকে তখন কি হবে? তা তুমি চিন্তা করো না, আমি জানি ওর কোনো বিয়ে নেই। না থাকলেই ভালো। যা যা, ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিচ্ছি। যাচ্ছি। পরে আমি গোসল করে দুপুরে খাবার খেয়ে ঘরে এসে ঘুম দিলাম। এক ঘুমে বিকালে উঠলাম।
ঘুম থেকে উঠে ছাদে গেলাম, গিয়ে দেখি তন্নি আপু দাঁড়িয়ে আছে। আমি পিছন পিছনে গিয়ে বললাম, আপু আমাকে মাফ করে দাও, আমি ওই সময় ইচ্ছা করে ধাক্কা দেই নাই। জানি। আচ্ছা, তোমার কি মন খারাপ? কেন তোর এমন মনে হলো? না মানে তোমার দেখে মনে হচ্ছে যে তোমার মন খারাপ। আচ্ছা বাদ দে এই কথা, তুই বল তোর জিএফ কেমন আছে? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আপু আমার কোনো জিএফ টিএফ নাই। কি বলিস? আর আমি বা কাকে জিজ্ঞেস করলাম? তুই তো পিচ্ছি, তোর আবার জিএফ আসবে কোথা থেকে? আপু তুমি কিন্তু আমাকে অপমান করছো। তোর আবার মান অপমান আছে নাকি? নাই মানে অনেক বেশি আছে। আমার বয়স 19 হলে পিচ্ছি হলাম কিভাবে শুনি? ও লে লে লে, এই পিচ্চির দেখি 19 বছর হয়ে গেছে, আমার বিশ্বাস হয় না। তা কি করলে তোমার বিশ্বাস হবে শুনি? সেটা আমি কি জানি? আমি জানি কি করলে বিশ্বাস করবা। কি করবি তুই? দেখাচ্ছি কি করে। বলেই তন্নি আপুকে জড়িয়ে ধরে প্রায় 5 মিনিট ধরে আমার ঠোঁটটা এক করে দিলাম। তন্নি আপুকে কিস করার পরে যেই না ছাড়া পেলো, পিচ্চি শয়তান কুত্তা, তুই আমার সাথে এটা কি করলি? বলেই মারতে লাগলো। উফ আপু লাগছে তো। আর আপনি তো বললেন আমি পিচ্ছি না বড়, হয়েছে সেটা প্রমাণ। তাহলে এখন কেন মারছেন? কিন্তু তাই বলে এভাবে প্রমাণ করবি? শয়তান একটা। আচ্ছা আমি না হয় জোর করে করলাম কিস, তাহলে তুমি বারণ করলে না কেন? তুমি আমার সাথে মত দিলে কেন? তার মানে তুমিও এটাই চাইছিলে তাই না? না মানে আমি এইটাই কেন চাইবো? কারণ তুমি আমাকে ভালোবাসো তাই। এই তোকে কে বলছে আমি তোকে ভালোবাসি? আর আমি কি তোকে কোনোদিনও বলছি যে আমি তোর মতো পিচ্চিকে ভালোবাসি? বারে কি বললে? আমি কি বুঝি না? বুঝি। তুমি সবসময় আমার সাথে কথা বলতে আসো, আবার আমার বের হওয়ার আগে তুমি নিজে আগে থেকে বের হয়ে যাও, যাতে আমার সাথে ইচ্ছে করে ঝগড়া করতে পারো। আর আমি যে পিচ্ছি না সেটা কিন্তু একটু আগেই প্রমাণ করলাম। আবার যদি প্রমাণ করতে হয় তাহলে এবার কিন্তু 5 মিনিটে না, পাক্কা 10 মিনিট লাগবে, আগে ছাড়বো না বলে দিলাম। ওই আরমান, এবার কিন্তু বেশি বেশি হচ্ছে। তুই কিন্তু আমার হাতে এবার মার খাবি বলে দিলাম। কেন? সত্যি কথা বলছি, তাই কি মার দিবা? আজকাল সত্যি কথার কোনো দাম নাই। তাছাড়া তুমি যে আমাকে ভালোবাসো সেটা আগে বলতেই পারতে। ওই আমি তোকে ভালোবাসি না, আর তুই আমার ছোট। তুই ভাবলি কি করে যে আমি তোকে ভালোবাসবো? দূর হ সামনে থেকে। ভালোবাসো না তো আমাকে? না বাসি না, যা তো সামনে থেকে। আচ্ছা যাচ্ছি, তারপরে কিন্তু আমাকে কিছু বলতে আসবে না যে তুমি আমায় ভালোবাসো, তখন কিন্তু আমি তোমাকে মানবো না বলে দিলাম। আমি বলবো তোকে ভালোবাসি, এটা কখনো হবে না বলে দিলাম। এখন যা তো এখান থেকে, নয়তো আমি চলে যাচ্ছি। তুমি গেলে যাও, আমি এখন যাব না, একটু এখানে লাইন মারবো। কি? কার সাথে লাইন মারবি? সেটা আমি তোমায় কেন বলবো? বলিস না। বলেই তন্নি আপু চলে গেল। আর আমি ফোন করে ফারজানাকে ওদের বাসার ছাদে আসতে বললাম। ফারজানা আমার সাথেই পড়ে, আর ও আমার পাশের বিল্ডিংয়েই থাকে, কিন্তু ফারজানা আমাকে একটু একটু ভালোবাসে। আমি পিছনে ছাদের গেটে তাকিয়ে দেখি কারো ছায়া দেখা যাচ্ছে, মনে হয় তন্নি আপুর। তাই শিওর হওয়ার জন্য ফোনে মিথ্যা কথা বলার নাটক করলাম, আর দেখি ওই যে ছায়া গেটের ভিতর থেকে বের হচ্ছে, এটা তন্নি আপুই। পরে মিথ্যা নাটক বন্ধ করলাম, এখন আসল নাটক করব। একটু পরে ফারজান আসলো, আমি ওকে মেসেজ করে সব বললাম যে ওর সাথে এখন প্রেমের নাটক করব। এই আরমান, আমার বাবুটা কেমন আছো? আমার বাবুনি আমার কাছে আসলে কি খারাপ থাকা যায়? তা বাবুনি তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আমার বাবুটা তা আমার বাবুনি কি দুপুরে খাইছে? খাইছে। আর আমার বাবুটাকে কিছু খাইছে? সেও খাইছে। আচ্ছা বাবুনি, তোমার আসতে এত দেরি হলো কেন? তোমার হবু শাশুড়ি তো আমাকে আসতেই দেয় না, তাহলে কি করব বলো? তাও ঠিক, কিন্তু আমার শাশুড়িটা অনেক ভালো। ভালো না চাই, আমার বাবুটার সাথে আমাকে দেখা করতে দেয় না, সে আবার ভালো? এই তুমি আমার শাশুড়িকে একদম কিছু বলবা না বলে দিলাম। কেন বলবো না? আমার বাবুর সাথে দেখা করতে যে আমাকে না দিবে সেই খারাপ, বুঝছো? বুঝলাম। কি বুঝলে? বুঝেছি যে আমার বাবুনিটা আমায় অনেক ভালোবাসে। আমার বাবুটা কি আমায় ভালোবাসে না? সেও তোমায় অনেক ভালোবাসে। না। আমি আর ফারজানা মিটি মিটি হাসছি, আর চোখে দেখছি যে তন্নি আপু রাগে ফুলছে, কিন্তু কিছু বলতে পারছে না, একটু রাগে দুঃখে চলেই গেল।
আমি আর ফারজানা শুধু হাসছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। একটু পরে আমিও চলে গেলাম ছাদ থেকে, নিজের ঘরে পড়ে বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। রাত 8টার দিকে বাসে এসে ফ্রেশ হয়ে পড়তে বসছি। প্রায় 2 ঘন্টা পরে খাবার খেয়ে ফেসবুকে ঢুকলাম। ঢুকে আমি ইন এ রিলেশনশিপ স্ট্যাটাসটা দিলাম আর বের হয়ে আসলাম, কারণ এখন থাকলে মজা বেশি পাবো না, মজা পাবো কাল কলেজে। পরে বেশি চিন্তা না করে ঘুমিয়ে গেলাম। সকালে মায়ের ঝাঁটার বাড়ি খেয়ে ঘুম থেকে উঠলাম, উঠে গোসল করে নাস্তা করে কলেজে গেলাম। কিন্তু আজ দেখি তন্নি আপুকে দেখলাম না। পরে দেখি ফারজান আমাকে ডাকছে ওর সাথে যাওয়ার জন্য। আমি ওর সাথে হাঁটা শুরু করলাম, কিন্তু একটু পরে পিছনে চেয়ে দেখি তন্নি আপু আসছে। তাই আমি আর ফারজানা ক্লোজ হয়ে আসছি, আর তা দেখি তন্নি আপু রাগে ফুঁসছে। আমি আর ফারজানা হেসে হেসে কথা বলতে বলতে কলেজে চলে আসলাম, আর তন্নি আপু আমাদের পিছন পিছনে চললো। একটু পর ফারজানা একটা কাজ করলো, আর তা দেখে তন্নি আপু আর সহ্য করতে পারলো না। কি ভাবছেন আমাকে থাপ্পড় মারছে? আরে না, মারছে তো ফারজানাকে। আমি তো থেকে হা করে আছি যে তন্নি আপু কি করলো। ওই সিমডি, তুই ওর হাত ধরছিস কেন? বেয়াদব মায়া, তোর সাহস তো কম না, তুই আরমানের হাত ধরিস? শোন, আরমান শুধু আমার আর কারো না। কথাগুলো বলে তন্নি আপু চুপ হলো। হয়েছে কি ফারজানা, আমার হাত ধরেছিল আর সেটা আমার কথাই ধরেছে, কিন্তু তন্নি আপু যে এতটা রিয়্যাক্ট করবে সেটা ভাবিনি। আপনি ওকে মারলেন কেন? ও তোর হাত ধরছে কেন? ভালোবাসার মানুষের হাত ধরবে না তো কি অন্যজনের হাত ধরবে? ও আমায় আর আমি ওকে ভালোবাসি, এতে আপনি ওকে মারবেন কেন? মার্সি, বেশ করেছি। আর তুই ওকে ভালোবাসিস তাই না? তোর ভালোবাসা আমি বের করছি, দাঁড়া। আজই আমি তোকে বিয়ে করব। এটা মগের মুল্লুক যে আপনি বলবেন আর আমি বিয়ে করে নিব? না, এটা হবে না। আমি আপনাকে বিয়ে করব না। আর আপনি বা আমাকে কেন বিয়ে করবেন? আপনি আমার বড় আপু, আপনাকে আমি বিয়ে করতে পারবো না। তুই যেটার মূল্য ভাবিস সেটার মূল্য। আর তুই বিয়ে করবি না মানে তোর ঘাড় বিয়ে করবে। তার আগে তুই এটা বল, তুই আমাকে আপনি করে বলছিস কেন? আমার ইচ্ছা, আমি বলেছি, কারণ আপনি আমার বড় আপু হন, আপনাকে তো সম্মান করতে হবে তাই না? আর আপনি এটা বলুন কেন আমাকে বিয়ে করতে চান? বড় বলে সম্মান করবি ঠিক আছে, কিন্তু বড়দের কথা শুনতে হয়, জানিস না? আর আমি তোকে ভালোবাসি, তাই তোকে আমি বিয়ে করব। আর কোনো কথা আছে? আমার মনে হয় না আছে। আর তুই এখন আমার সাথে বাসায় চল, তোর বাবা মায়ের সাথে কথা বলে আজই তোকে বিয়ে করব। আপনি কালকে আমাকে বললেন আমায় ভালোবাসেন না, তাহলে এখন কেন বলছেন আমাকে ভালোবাসেন? আমি আপনাকে কাল বলেছিলাম ভালোবাসলে বলেন, কিন্তু আপনি আমাকে ঝাড়ি দিয়ে বলেছিলেন আপনি আমাকে ভালোবাসেন না। আর ফারজানার কি হবে? সেটা আমি এমনি বলছিলাম। আর আমি কি জানি যে তুই এমন করবি? যদি জানতাম তাহলে অমন করতাম না, আর আমি তোর কিছু সারাদিন দিতাম না। আর এই মেয়ের কি হবে অন্য ছেলের সাথে ঘুরুক, কিন্তু তোর সাথে ঘুরতে পারবে না, এটাই আমার শেষ কথা। আসলে আপু, আরমান কিন্তু আপনাকে ভালোবাসে। আর ও যে এত কথা আর এত কিছু করলো সেটা ওর সব নাটক, অভিনয়। আমরা আপনার মুখ দিয়ে ভালোবাসার কথাটা বের করার জন্য এই অভিনয়টা করছি। আমি এইবার শেষ। এই মায়ারে কে কইছে যে এখনই সব বলতে? এখন তো তন্নি আপু আমাকে মেরেই ফেলবে। তাই আমি দৌড় দেওয়ার জন্য যেই পিছনে পা বাড়িয়েছি অমনি এই দাঁড়া, কই ভাগস? মানে আপু, তোতলাসকে। আর তুই আমাকে আপু বলবি না, এই শেষবারের মতো বললাম। তুই আমার সাথে এই অভিনয় করতে পারলি? আচ্ছা আপু বলবো না, তাহলে কি বলবো? আর আপনি তো বলেছিলেন আমাকে ভালোবাসেন না, তাহলে কি করব? তাই তো তোমার মুখ থেকে ভালোবাসি শুনবো বলেই এত অভিনয় করলাম। তুই আমার নাম ধরে ডাকবি আর তুমি করে বলবি, আর কোনোদিন আপু আর আপনি করে বলবি না। তুই জানিস তোর এই অভিনয়ের জন্য কত কান্না করছি, জানিস? তোমার জন্য তুমি কান্না করছো। তুমি যদি কাল বলতে আমাকে ভালোবাসো তাহলে তো আজকে কান্না করতে হতো না। এখন ওইসব দাও। তুমি বলছো আজকে আমাকে বিয়ে করবে, সেটার কি হলো? সত্যি কি বিয়ে করবে নাকি মিথ্যা কথা বললা? ওই, তুই আর আপু প্রেম কর, আমি চাই রে। আচ্ছা ফারজানা, তুমি আমাকে মাফ করে দাও। বুঝোই তো, ভালোবাসার মানুষের হাত যদি অন্য কেউ ধরে তাহলে কেমন লাগে। আমারও তেমনই লাগছিল, তাই তোমাকে রাগের মাথায় থাপ্পড় দিছিলাম। আপু, মাপ চাওয়ার কি আছে? আপনি আমার বড় আপুর মতো, আপনি মাপ চাইয়েন না প্লিজ। আর আমি কিছু মনে করিনি, আপনারা থাকেন, আমি আসছি। এখন আমার ক্লাস আছে। আর আরমান, তুই আজকে ক্লাস করবি? মনে হয় না করতে পারবো। না, তুই যা কর। আচ্ছা। হুম। এখন বলো
বিয়ে কি করবা নাকি? করব। আগে চল, তোর আব্বু আম্মুকে আর আমার আব্বু আর আম্মুকে রাজি করাই, তারপরেই। তাহলে এখনো কেন দাঁড়িয়ে আছো? চলো তাড়াতাড়ি বাসায়। পরে আমি আর তন্নি রিক্সা ডাক দিয়ে রিক্সায় উঠলাম। আমি কোনোদিন কোনো মেয়ের সাথে রিক্সায় বসি নাই, তাই আমি যথেষ্ট পরিমাণে তন্নির থেকে দূরে সরে বসছি। কিন্তু তন্নি ততই আমার দিকে ঘেঁষে বসছে। কি করছো? এত চেপে বসছো কেন? আমার হবু স্বামীর গায়ে গা মিশিয়ে বসছি, তো তোর কি হয়েছে রে? আমি কিছু না বলে ভাবছি, আসলে তো ঠিকই বলছে। এখন তো আর সে আমার বড় আপু না যে সমস্যা হবে, তাই আমিও চেপে বসলাম। কিন্তু আরও একটা কাজ করলাম, ওর হাতটা ধরলাম। দেখি আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে, তা আমি ভাবলাম হয়তো ভালো লাগছে না, তাই আমি হাতটা ছেড়ে দিলাম। ও মা, এ কি! হাত ছেড়ে দিয়ে মনে হয় মহা ভুল করেছি। তুই হাত ধরলি কেন? আমি ভাবলাম তোমার ভালো লাগছে না, তাই ছেড়ে দিয়েছি। আমি তোকে কি একবারও বলছি আমার খারাপ লাগছে? তুই এত বুঝিস কেন? আচ্ছা, মাপ চাই। আর বেশি কম কিছুই বুঝবো না, এখন থেকে যা বলবা তাই করব। মনে থাকে জানো। পরে তন্নি নিজেই আমার হাত ধরলো। এমন ভাব ধরছে মনে হয় আমি কোনো পলাতক আসামি, যে ছেড়ে দিলেই আবার ভেগে যাব। পরে বাসায় আসলাম। বাসায় সিঁড়ি দিয়ে উঠছি, এমন সময় তন্নি আমাকে বলল, তুই ঘরে গিয়ে তোর মাকে বলবি, আর তোর মা যেন তোর বাবাকে বলে যে যদি আজকে আমার সাথে যদি তোর বিয়ে না দেয় তাহলে আমি সুইসাইড করব। তাহলে দেখবি বিয়ে দিবে। আর আমি ওই একই কথা বলবো। আল্লাহ, কি সাংঘাতিক মেয়ে গো তুমি! আমি আমার ভালোবাসা পাওয়ার জন্য সব করতে পারি, আর যদি আজকে বিয়ে না দেয় তাহলে সত্যি কথা আমি সুইসাইড করব। আর বলতেই দিলাম না, তার আগেই 4 ঠোঁট এক করে দিলাম। ছাড়ার পরে আর কোনোদিনও এই কথাগুলো শুনলে তোমার আগে এবার আমি বলতে পারলাম না। এবার আমার ঠোঁট বন্ধ করে দিছে। ছাড়ার পরে তুইও আর বলবি না, বললে তোর খবর আছে। আচ্ছা, বলবো না। আচ্ছা যা গিয়ে বল, আমিও বলি। পরে আমি তন্নিকে ওর বাসা পর্যন্ত দিয়ে আসলাম। আর আমি বাসায় এসে মাকে সব বললাম যে মা, তোমার বৌমা রাজি হয়ে গেছে, আর ও আমাকে অনেক ভালোবাসে। পরে তন্নি যা যা বললো ওটা বললাম। শুনে মা বলল যে মা নাকি এখনই বাবার সাথে কথা বলবে। মা বাবার কাছে গিয়ে, তোমার সাথে আমার কিছু কথা আছে, সময় হবে? তোমার কি আমার সাথে কথা বলার জন্য অনুমতি নিতে হবে নাকি? না, কথাটা এমন যে তাই নিচ্ছি। কি এমন কথা বলো শুনি। আমাদের ওপরের ঘরের মোর্শেদ ভাইয়ের মেয়ে তন্নি আছে না, ওনা বলছে সুইসাইড করবে। কি বলো এসব? ও কেন সুইসাইড করবে? শুনেছি মেয়েটা অনেক ভালো, কিন্তু একটু রাগী। তাহলে সুইসাইড করবে কেন? ও বলছে আজকে রাতের মধ্যে যদি ওর বিয়ে না দেয় তাহলে নাকি ও সুইসাইড করবে। বিয়ে করবে? বিয়ে দেখ, তা পাত্রটা কে? সেটাই তো সমস্যা। কিসের সমস্যা? সমস্যা হলো যে পাত্র হলো তোমার আমার ছেলে আরমান। কি বলো এসব? আরমান তো ওর থেকে অনেক ছোট, তাহলে কিভাবে সম্ভব? তুমি বলো। সেটাও ঠিক, কিন্তু ওরা একে অপরকে ভালোবাসে। তন্নি সুইসাইড করলে তো আরমানও কিছু একটা করে ফেলবে, তখন আমরা কি করব? এবার তুমি বলো। তাই বলে নিজের থেকে 3 বছরের বড় মেয়েকে বিয়ে করবে? তো কি হয়েছে? আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ভুলে গেছো? উনিও তো ওনার থেকে 15 বছরের বড় মেয়ে মা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন মহামানব, আর তুমি তোমার ছেলেকে তার সাথে তুলনা করছো? আমি তুলনা করছি না, কিন্তু আমরা তো ওনারই উম্মত, তাই না? তাই বলছি তুমি এদের বিয়েটা মেনে নাও। আগে ওর বাবা মায়ের সাথে কথা বলি, তারপর সব সিদ্ধান্ত নেব, এর আগে না। আচ্ছা বলো। পরে বাবা বসা থেকে উঠে মনে হয় তন্নিদের বাসায় গেল, আর আমি এইসব কথা আড়াল থেকে শুনছিলাম। পরে মা আমার কাছে এসে, তোর বাবাকে বলছি এখন তন্নিদের বাসায় গেছে, মনে হয় আজই তোদের বিয়ে হয়ে যাবে। মা তোমাকে অনেক ধন্যবাদ। ধুর বোকা ছেলে, মাকে ধন্যবাদ দেয় কেউ? না মা, কিন্তু তোমার মতো কেউ হয় না। হয়েছে, এখন যা, একটু রেস্ট নে। তোর বাবা আসুক, দেখি কি বলে, পরে শপিং করতে যাবি। আচ্ছা। পরে আমি রেস্ট নিতে গেলাম। আসলে আমার মা আর আমার বাবা অনেক ভালো, আর আমি আমার মা বাবার সাথে অনেকটাই ফ্রিভাবে কথা বলি, কারণ তারা আমাকে বলে মনে যা আছে সব প্রকাশ করতে, নয়তো ভবিষ্যতে কষ্ট পেতে হবে। আর আমি তাদের সাথে সব কথা শেয়ার করি, কিন্তু নিজের বিয়ের কথা কিভাবে নিজের মুখে বলি, তাই মাকে বলেছি।
আর বাবা তো দেখলেনি কি করলো। কে ফোন দেয় রে ভাই? ফোনের দিকে চেয়ে দেখি তন্নি আপু ফোন করছে, তাই তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলাম। এই জানিস তোর আব্বু না আমাদের বাসায় এসে বিয়ের কথা ফাইনাল করে গেছে। কি মেয়ে রে ভাই, ফোন করে কেমন আছিস, কি করি না করি কিছু জিজ্ঞেস না করে ডাইরেক্ট বিয়ের কথা বলে। মানে কি? তোর মুখ নাই, কিছু বল। কি বলবো, যে মেয়ের হবু স্বামীকে তুই করে বলে তার সাথে কি কথা বলবো? ও তাই, আমার বাবুটার সাথে কিভাবে কথা বলবো? তুমি করে বলবে, আর না হয় আমি আপনি করে বলবো। আচ্ছা বলবো। এই মা বলেছেন শপিংয়ে যেতে আমাদের, তুমি কি যাবে? যাব না মানে 1000 বার যাব। আমার শাশুড়ি মা বলছে যেহেতু যেতে তো হবেই। রেডি হয়ে আসো। আচ্ছা। পরে ফোন রেখে দিলাম, আমি রেডি হয়ে নিলাম। আর তন্নিও চলে আসলো, কিন্তু বাসায় না, আমাকে ফোন করে বলেছেন বাইরে আসতে। তাই আমি আম্মুর কাছ থেকে টাকা নিয়ে শপিংয়ে চলে আসলাম আমরা দুজনে। শপিং করে বাসা এসে দেখলাম আমার সব কাজিনরা, চাচা চাচিরা, খালা খালুরা চলে আসলো, আর আমার কিছু বন্ধুরাও চলে আসলো। বুঝতে পারছি এগুলো সব আমার মায়ের কাজ, কিন্তু আমার বোনটা আসতে পারবে না। একটু পরে আমার গায়ে হলুদ হলো, সব হলো, কিন্তু একটা মজার ব্যাপার হলো বাইরে থেকে কেউ আমাদের বাসা দেখলে বলবে না যে এখানে বিয়ে হচ্ছে, কারণ বাসা সাজানো হয়নি, কারণ সময় কম, তাই কিছুই সাজানো হয়নি, শুধু আমাদের সাজানো হবে আর আমাদের বাসর ঘর। পরে আমাদের বিয়েটা হয়েই গেল। শালার বন্ধুগুলো আমার যাইতেই দিবে না বাসর ঘরে, মনে হয় রাত প্রায় 11টা বাজে, তখন যাইতে দেয় আর বলে, আরে ভাই বিয়ে তো করলি, এখন তো ভুলে যাবি, তাই যাওয়ার জন্য পাগল হয়েছিস? কি করব, আর তাই মুখ বুঝে সব সহ্য করে নিচ্ছি। একটু পরে যা দেখলাম তা দেখার জন্য একটু প্রস্তুত ছিলাম না। নতুন বউ এত এত সাদে আসছে, মানে তন্নি আসছে, আর আয়শাই। ওই শয়তানগুলা, তোরা এখানে কি করছিস? আর তোরা আরমানকে এভাবে আটকিয়ে রেখেছিস কেন? যা এখান থেকে, কাজ নাই কোনো। যাচ্ছি আপু। আর তুই এখানে কি করছিস? খালি বন্ধুদের সাথে আড্ডা আর আড্ডা, তাই না? আজ থেকে তুই আমাকে টাচ করবি না, শয়তান একটা। বলেই চলে গেল। আমি তো আবুলের মতো দাঁড়িয়ে ওর যাওয়া দেখছি। এটা কি হলো আমার সাথে? আমি তো যেতেই চাচ্ছিলাম, কিন্তু বন্ধুরাই তো যেতে দিল না। এখন কি হবে আমার? পরে আমি জলদি ঘরের দিকে পা বাড়ালাম, কিন্তু ঘরে ঢোকার আগেই, ওই আহাম্মক, তোর কি কাণ্ডজ্ঞান হবে না? নতুন বউকে ঘরে একা রেখে বন্ধুদের সাথে আড্ডা দেশ? যা যা ঘরে যা, দেখ কি কপালে আছে। যাচ্ছি, দেখি কি আছে কপালে। পরে আমি ঘরের দরজার সামনে গেলাম, গিয়ে একটু হালকা করে দরজা খুলে দেখি বিছানা 2টা করা, একটা খাটে আর একটা নিচে করা। তাই আমি ভিতরে ঢুকে বললাম, এই নিচে বিছানা করছো কেন? কেন মানে? এখানে ঘুমানোর জন্যই তো করা হয়েছে। না, তুমি আমার সাথে বিছানায় শুবে, তুমি নিচে শুতে পারবে না। হেই মিস্টার, আপনার মনে হয় কোনো ভুল হচ্ছে। কিসের ভুল? আমি নিচে ঘুমাবো না, তুই ঘুমাবি, যা নিচে ঘুমা। কি আবল তবল কথা বলছো? তোমার মাথা ঠিক আছে তো? আমার মাথা একদম ঠিক আছে, তুই যা নিচে ঘুমা, আর খবরদার আমাকে ছুবি না বলে দিলাম। না, আমি নিচে ঘুমাবো না, আর তুমি আমার বউ, আমি তোমাকে ছুবো না তো কাকে ছুবো বলো? কারো ছোঁয়া লাগবে না, তুই নিচেই ঘুমাবি, যা, আর আমাকেও ঘুমাতে দে। তুমি প্লিজ বোঝার চেষ্টা করো, আমি কোনোদিন নিচে ঘুমাই নাই যে এখন নিচে ঘুমাবো। ঘুমাস নাই, এখন ঘুমাবি। বলেই তন্নি খাটে শুয়ে পড়লো, আর আমি কোনো কথা বলতে পারলাম না। আমি কি করব, তাই বাধ্য হয়ে নিচে শুয়ে পড়লাম। ধুর, ঘুম আসছে না তো, ভালো লাগে না। বাসর ঘরে নাকি এমন হয়, তাহলে বলবো কারোর কপালে যেন এমন না হয়। ও আল্লাহ, তুমি কই, একটা দড়ি ফালাও, আমি উপরে উঠে যাই, আর ভালো লাগে না। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেছে কখন বুঝি নাই। সকালে একটু আগেই যখন ঘুম ভাঙলো দেখি আমি নড়তে পারছি না, তাই চোখটা ভালো করে খুলে দেখি তন্নি আমার উপরে শুয়ে আছে। তাই ভয়ে আমি তাড়াতাড়ি উঠে পড়লাম, না জানি আবার কি বলবে। আমি উঠছি, তাই তন্নির ঘুম ভেঙে গেছে, আর উঠেই, ওই তুই উঠলি কেন? না মানে তুমি আমার উপরে শুয়ে আছো, তাই ভাবলাম যদি আমি ছুঁই তাহলে তোমার সমস্যা হবে। এটা বলে আমি বাথরুমে ফ্রেশ হতে চলে আসলাম। ওকে আর কথা বলতে দিলাম না, আর কিছু বলারও নাই। যে মেয়ে তার স্বামীকে নিচে ঘুম পাড়াই, তার সাথে আমার কথা নাই। আমার অনেক কষ্ট হয়েছে নিচে শুতে। আমার মনে হয় না তন্নি আমাকে ভালোবাসে, যদি ভালোই বাসতো তাহলে এমন করতে পারতো না। আমি ফ্রেশ হয়ে ঘরে এসে দেখি তন্নি নেই।
মনে হয় বাইরে গেছে। তাই আমিও আর খোঁজাখুঁজি না করে কলেজের ড্রেস পরে রেডি হয়ে বসার ঘরে গেলাম। গিয়ে দেখি সবাই বসে আছে, আর আমাকে কলেজ ড্রেস পরা দেখে কি রে, তুই কি আজই কলেজে যাবি? যাব। কেন, যেতে কি মানা আছে নাকি? মানা হবে কেন? বলছিলাম তুই কাল বিয়ে করলি আর আজই কলেজে যাবি, তাই বলছিলাম। না মা, আজই কলেজ যাব। আর বিয়ের জন্য কি আমার পড়ালেখা থেমে থাকবে নাকি? আমি আমার মতোই চলবো। আচ্ছা, খেয়ে যা, তোর সাথে পরে কথা বলবো। না, আমি এখন খাবো না, একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে, তাই আর খাবো না, আসি। আচ্ছা যা। আমি চলে আসলাম, কিন্তু তন্নিকে কিছু বলিনি, আর ওর দিকে তাকায়ও নাই। তাকিয়ে লাভ নাই, কারণ রাতে যে কাজ করছে, এরপরে আমার মনে হয় শুধু আমাকে কষ্ট দেওয়ার জন্যই বিয়ে করেছে। আমি কলেজে চলে আসলাম। যেই না ক্লাসে গেছি, দেখি সবাই আমার দিকে ভূত দেখার মতো তাকিয়ে আছে। তাই ওদের কাছে গিয়ে, কি রে এভাবে তাকিয়ে আছিস কেন, কি দেখিস? তুই কাল বিয়ে করলি আর আজ কলেজে? কেন, আসতে কি পারি না মনে হয়? আসতে পারিস, কিন্তু এখন নতুন বিয়ে হয়েছে, একটু ভাবির সাথে মজা করবি কয়দিন। আর তুই কলেজে আসলি, তাই বললাম। আমার ইচ্ছা, আমার যখন মন চায় কলেজে আসবো, যখন মন চায় কলেজ থেকে চলে যাব। ওরা আর কিছু বললো না, ওরা বুঝে গেছে আমার মন খারাপ, তাই এমন করছি। পরে আমি সব ক্লাস করে ক্লাস থেকে বের হলাম। যেখানে আমি কোনোদিনই সব ক্লাস করি না, সেখানে আমি আজ সব ক্লাস করেছি। আর তা দেখেই সবাই অবাক। আমার ফোনটা আজকে বন্ধ ছিল, কেউ ফোন দিতে পারবে না। তাই একটা কাজ করি, আজকে যখন না খেয়ে আসি, তাহলে তো বন্ধুদের সাথে আড্ডা দেই, তাহলে দেখি মন ভালো হয় নাকি। পরে চলে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। প্রায় 8টা পর্যন্ত আড্ডা দিলাম। পরে মোবাইল খুলে দেখি মায়ের আর বাবার নাম্বার থেকে প্রায় 100টা কল আসছে, আর তন্নির নাম্বার থেকে প্রায় 150টার মতো। তাই আমি ভাবলাম বাসায় কিছু একটা হয়েছে কিনা, তাই তাড়াতাড়ি বাসার পথে রওনা দিলাম। হাঁটতেছি, এমন সময় দেখি তন্নির ফোন আসছে। আমিও ফোনটা ধরলাম না, আবার হাঁটা শুরু করলাম। কিছু দূর হাঁটতেই মায়ের নাম্বার থেকে ফোন আসলো। মা বলো। ওই হারামজাদা, তুই কই? সারাদিন ধরে বাসায় ফিরিস নাই, আর তোর ফোন বন্ধ কেন? মা, আমি বন্ধুদের সাথে আড্ডা দিতেছিলাম, তাই দেরি হয়ে গেছে, আর ফোন এমনি বন্ধ করে রেখেছিলাম। তুই এখনই বাসায় আয়। বাসার কাছে আসছি। পরে ফোন কেটে দিয়ে বাসার দিকে আসলাম। বাসায় এসে কলিং বেল দিতেই দরজা খুলে গেল। মনে হয় আমার জন্য অপেক্ষা হচ্ছিল। আমি ভিতরে ঢুকে অবাক। আমি ঘরের ভিতরে ঢুকে দেখি আমার মা, বাবা, তন্নির মা বাবা সবাই বসার ঘরে বসে আছে, কিন্তু তন্নিকে দেখছি না। তন্নি গেল কই? আইসে হারামজাদাটা। ওই, কই ছিলি এতক্ষণ? তুই জানিস ঘরের কি অবস্থা? কি হয়েছে ঘরে? তুই জানিস বৌমা এখনো কিছু খায়নি, সেই সকাল থেকে না খেয়ে আছে। ও কেন না খেয়ে আছে? তুই নাকি ওর সাথে রাগ করেছিস, তাই না খেয়ে আছে। আমি দেখছি বলেই নিজের ঘরের কাছে আসলাম। দেখি গেট লাগানো। কয়েকবার টোকা দিলাম, পরে বললাম খুলতেই আমার কণ্ঠ পেয়ে দরজা খুলে গেল। দরজা খুলতে দেরি, কিন্তু আমার ভিতরে টেনে নিতে দেরি হলো না। আমার শার্টের কলার ধরে টেনে নিয়ে দরজা লাগিয়ে শুরু করে দিল। কি শুরু করলো বুঝেন নাই তো? দাঁড়ান বুঝিয়ে বলি। তন্নি আমাকে ভিতর নিয়ে আমার সুন্দর গালের উপরে ভালোবাসার অত্যাচার শুরু করে দিল। কি হচ্ছেটা কি? আমার দম বন্ধ হয়ে যাচ্ছে তো, ছাড়ো, একটু দম নিতে দাও। চুপ করে থাকো, বেশি কথা বলবা না। যা করছি করতে দাও। সারাদিন কষ্ট দিয়ে তো মন ভরেনি, এখন একটু আদর করছি, তাও ওনার সমস্যা। আমি কিভাবে কষ্ট দিছি? তুমি তো আরামে আছো, তাই না? আর এখন কেন কাঁদছো? আমি কই আরামে আছি? তুমি না থাকলে যে আমার কিছুই ভালো লাগে না। আর আমি জানি তুমি কেন এত রাগ করে আছো। তুমি সারাদিন মোবাইল কেন বন্ধ করে রাখছো, এটা বলো। আমার ফোন আমি বন্ধ করেছি, এটা তোমার কি? তুমি নিজের মতোই থাকো, আর আমি কারোর উপর রাগ করিনি। আর তুমি সারাদিন না খেয়ে আসো কেন? যাও খেয়ে নাও। আমি তোমাকে ছাড়া খাবো না, আগে তুমি খাবে, পরে আমি খাবো। আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো। না খেলে নাই, আমি খাবো না। আর আমি কেনই বা রাগ করবো তোমার উপরে? তুমি তো কোনো অন্যায় করনি যে আমি রাগ করব। না, আমি কালকে তোমার উপর অন্যায় করেছি, দোষ করেছি তোমার বন্ধুরা, কিন্তু আমি শাস্তি দিছি তোমাকে, আর এই শাস্তির ফল পাচ্ছি আমি। তারপর আর তুমি বা কখন আমাকে শাস্তি দিলে? আমার তো মনে নেই। আমি জানি তুমি যা করো সব ঠিক কাজ করো, তুমি তো কোনো ভুল করতে পারো না।
যা সব ভুল করি সব ভুল তো আমিই করি। দেখো সারাদিন অনেক কষ্ট দিছো, প্লিজ আর কষ্ট দিও না, আমি আর নিতে পারছি না, প্লিজ আমাকে মাফ করে দাও। তুমি কোনো ভুল করো নাই, আমি ভুল করছি। আর আমি তোমাকে এখন সারাদিনের সব ভুলের মাসুল দিব। আগে তুমি খাবার খাবে, পরে কি মাসুল দিবা শুনি? চা করার করব, আগে খেয়ে নাও, তারপরে বলবো। এর আগে না, চলো খাবে, আমারও অনেক ক্ষুধা লাগছে, চলো। না, আমি খাবো না। কেন খাবা না? আমি তো মাফ চেয়ে নিছি, তাও কেন খাবা না? তুমি না খাওয়াই দিলে আমি খাবো না। ও তাই বুঝি? আমার পিচ্চি বরটা আমার হাতে খাবে বুঝি? যাও, অনেক ক্ষুধা লাগছে। পরে তন্নি খাবার আনতে গেল। আর আপনারা ভাবছেন হয়তো আমি কেন এত তাড়াতাড়ি মাপ করলাম। আরে ভাই, বউটা তো আমার, তাহলে আমি রাগ করলে তো আমারই ক্ষতি হবে, তাই না? যদি আমি রাগ করি তাহলে তো ভালোবাসা পাবো না, তাই আর রাগ করি নাই। একটু পরে তন্নি খাবার নিয়ে আসলো, দেখি 2টা প্লেট নিয়ে আসছে। তাই, এই তুমি 2 প্লেটে খাবার আনছো কেন? শুধু কি তুমি খাবে, আমি খাবো না? দুইজনে 1 প্লেটে খাবো, তুমি আমায় খাইয়ে দিবা আর আমি তোমায়। কি খাবে না আমার হাতে? ও মা, বলতে দেরি, ভাত এনে খাইয়ে দিতে দেরি হলো না। পরে আমিও খাইয়ে দিলাম। এভাবে খাওয়ানোর পরে তন্নি প্লেট ধুয়ে বাকি সব কাজ করে রাত 10টার দিকে ঘরে আসলো। আর আমি প্রায় ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু উনি এসেই টানাটানি শুরু করে দিল। এই উঠো, উঠো। আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসলো, তাই আচ্ছা উঠছি। আমি তো ভুলেই গেছিলাম তুমি খাটে শুবে আর আমি নিচে ঘুমাবো। কি বললি তুই? নিচে ঘুমাবি মানে? তুই এখানে আমার পাশে ঘুমাবি। আর যদি কোনোদিন শুনি আমাকে ছাড়া অন্য জায়গায় শুবি, তাহলে তোর খবর করে ছাড়বো বলে দিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো করে বললেই তো হয়, এত ভয় দেখাও কেন? আমি তো তোমায় ছাড়া ঘুমাবো না, শুধু একটু দুষ্টামি করছিলাম, এই আর কি। এখন শুয়ে পড়ো, আমি লাইট বন্ধ করে আসছি। আমি শুয়ে পড়লাম। পরে তন্নি লাইট বন্ধ করে ডিম লাইটের আলো জ্বালিয়ে দিল। আহ, কি রোমান্টিক সময় রে ভাই। লাল ডিম লাইটের আলোতে তন্নিকে একদম পরিচ্ছেও অনেক সুন্দর লাগছে মনে হয়। আমার বুকের উপর শুয়ে কি দেখছো এমন করে? আমার পরিচ্ছেও সুন্দর বউকে দেখছি। শুধু কি দেখেই যাবে নাকি আর কিছু করবে? আর কি করব? না, কিছু করা লাগবে না, তুমি ঘুমাও। বলে আমার বুকের উপর থেকে উঠে বালিশে শুয়ে পড়লো। এই, আমি তো মজা করছিলাম, তুমি কি রাগ করলে? বলে ওকে জোর করে আমি আমার বুকে নিয়ে আসলাম। ছাড়ো আমায়, ছাড়ো। না, ছাড়বো না, আমি আমার বউকে ধরেছি, তাতে তোমার কি? তাই তো। আচ্ছা, আমার একটা কথা রাখবে? কি কথা বলো? আমি তোমার সব কথা দরকার পড়লে আমার জীবন দিয়ে রাখার চেষ্টা করব। জীবন দেয়া লাগবে না, শুধু ভালোবাসা দিলেই চলবে। কি কথা বলো? আমার না একটা বেবি লাগবে, তোমার মতো। তাই বুঝি? তার জন্য কি করা লাগে একটু শুনি। কেন, তুমি মনে হয় জানো না? আমি তো পিচ্ছি মানুষ, আমি কি করে জানবো? তুমি আমার বড়, তাই তুমি শিখাই দাও। তাই বুঝি আমার পিচ্চি বর? আর কিছু বলতে পারলাম না, তার আগে ইতিহাস গড়া শুরু হয়ে গেছে। এই ইতিহাস কোথাও কোনো বইয়ে পাওয়া যাবে না, শুধু বিবাহিতরাই বলতে পারবে। সকালে ঘুম ভাঙার পরে দেখি তন্নি আমার বুকের উপর নেই। তাহলে গেল কই? ওই তো বাথরুম থেকে গুনগুন গানের আওয়াজ আসছে, তার মানে বাথরুমে আছে, মনে হয় গোসল করতে গেছে। তাই আমি আবার ঘুমিয়ে পড়লাম, কারণ যে পর্যন্ত তন্নি এসে আমাকে ডাক না দিবে সে পর্যন্ত আমি উঠবো না। একটু পর দেখি বাথরুমের দরজা খোলার শব্দ পেলাম, তাই তাড়াতাড়ি আবার শুয়ে পড়লাম। চোখ হালকা খুলে দেখি তন্নি ড্রেসিং টেবিলের সামনে বসে সাজছে, কিন্তু মনে হয় সাজায় মন দিতে পারছে না। একটুবার উঠে আমার কাছে আসতে লাগলো, তাই আমি আবার চোখ বন্ধ করে ফেললাম। আমার কাছে এসে আমার কানের ভিতরে মনে হয় ওর চুলগুলো দিয়ে সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ও তো জানে না যে আমার সুড়সুড়ি নেই, তাই দিয়েও লাভ নেই। একটু পর আর সহ্য করতে না পেরে আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট মিশিয়ে দিল। আহ, কি আনন্দ! এই আনন্দ কি আর সহ্য হয়? তাই আমিও রেসপন্স করা শুরু করে দিলাম। প্রায় 5 থেকে 7 মিনিটের মতো এই সুখের সাগরে ভাসলাম আমরা দুইজনে। তন্নি যখন ছাড়া পেল, ওরে দুষ্টু পিচ্চি বর আমার, জেগে মজা নেওয়া হচ্ছে তাই না? তো কি করব? ঘুম থেকে উঠে দেখি তুমি নেই, পরে দেখি বাথরুম থেকে বের হচ্ছ, তাই ভাবলাম একটু দুষ্টুমি করি, যদি কোনো ভালো কিছু হয়। তাই নাকি? তা কি ভালো হয়েছে শুনি? এই যে ইয়ে হয়েছে, এটাই তো ভালো। যা দুষ্টু, কোনো শরম নাই না তোমার? শরম থাকলে
সিনিয়র আপুর প্রেমে পড়তাম না। এই খবরদার আপু বলবা না, নইলে খেয়ে ফেলবো। আচ্ছা, লবণ মরিচ নিয়ে আসো আর খাওয়া শুরু করো। লবণ মরিচ লাগবে না, এমনিতেই কাঁচা খেয়ে ফেলবো। ছি ছি, তোমার ঘৃণা নেই নাকি? তুমি আমাকে কাঁচাই খেয়ে ফেলবে? তোমাকে কাঁচা খাবো না রেখে খাবো এটা আমার ব্যাপার। আচ্ছা খেও, শুধু বলো কোথা থেকে খাওয়া শুরু করবা, এটা বলো। বলছি না ওইটা আমার ব্যাপার, তুমি চুপ করে থাকো আর রেডি হয়ে নাও, একসাথে কলেজে যাব। সে না হয় হয়ে নিব, কিন্তু তার আগে আরও একটা দাও না। কি দিব? একটু আগে যা দিলা ওইটা আবার দাও। আর না, অনেক দেরি হয়ে যাচ্ছে, যাও বলছি, রেডি হয়ে নাও। না, আগে দিবা তারপরে। ওই তুই যাবি নাকি? আর কথা না বলে দিলাম বাথরুমে দৌড়, কারণ আমি জানি তন্নি রেগে গেলে তুই তোকে শুরু করে দেয়, আর আমি তন্নির এই চেহারাকে অনেক ভয় পাই। বাথরুমে গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে কলেজের ড্রেস পরে একেবারে রেডি হয়ে খাবার খেতে গেলাম। গিয়ে দেখি সবাই টেবিলে বসে আছে আর মনে হয় আমার জন্য অপেক্ষা করছে, তাই আমি ওদের সাথে যোগ হলাম। আও বলে একটা চিৎকার দিলাম। খাবার খাচ্ছি, এমন সময় তন্নি আমার পায়ে একটা চিমটি কাটলো, তাই আমি চিৎকার দিয়ে উঠছি। কি হয়েছে? এভাবে চিৎকার দিস কেন? কই কিছু না। আসলে মা, আমার মনে হয় ওকে মশা কামড় দিছে। মা অনেক বড় মশা। চুপচাপ খা এখন। আমি আর কথা না বলে খেতে লাগলাম। তন্নি আমার আর বাকি সবার প্লেটে খাবার দিচ্ছে আর আমরা খাবার খাচ্ছি। পরে আমি বলি, এই তন্নি তুমিও খেয়ে নাও। না, পরে খাবো, তোমরা আগে খেয়ে নাও। না মা, তুইও বস, খেয়ে নে আমাদের সাথে। না মা, তোমরা খেয়ে নাও। না বসো, খেয়ে নাও। কি করে খাবো? হাতটা কেটে গেছে। কি করে কাটছে তোমার হাত? কিভাবে কাটছে? এই তো রান্নাঘরে পেঁয়াজ কাটতে যেয়ে। একটু সাবধানে কাজ করতে পারো না? ওই আরমান, তুই ওকে খাইয়ে দে। আচ্ছা। পরে আমি তন্নিকে খাই দিতে লাগলাম আর ও আমাকে চোখ টিপ মারলো। আমি বুঝে গেছি ওর হাত কাটেনি, ও আমার হাতে খাওয়ার জন্য এই নাটক করছে। বাহ, ভালো তো, এখন থেকে আমিও এমন করব। পরে খাওয়া দাওয়া শেষ করে তন্নি গেল রেডি হতে, আর আমি সোফায় বসে মোবাইল টিপতে থাকি। একটু পরে তন্নি রেডি হয়ে আসলো আর আমি ওকে নিয়ে কলেজের দিকে হাঁটা শুরু করলাম। এই আরমান, রিক্সা ডাকো, আমি হাঁটতে পারবো না। আচ্ছা। পরে রিক্সায় উঠে আমি আর তন্নি কলেজে যাওয়া শুরু করলাম। আমি তন্নির হাতের দিকে তাকিয়ে আছি, অনেক ইচ্ছা করছে হাত ধরতে, কিন্তু সাহস করতে পারছি না। আমার তাকিয়ে থাকা দেখে তন্নি নিজেই আমার হাত ধরলো আর কানে কানে বলল, এত লজ্জা কেন নিজের বউয়ের কাছে? আমি আর কিছু না বলে একটা মুচকি হাসি দিলাম। পরে কলেজে আসলাম আর তন্নি আমায় বলল, ওই একদম সোজা ক্লাসে চলে যাবা, আর খবরদার কোনো মেয়ের দিকে তাকিয়েছো তো তোমার খবর আছে। ঘরে যদি তোমার মতো এত সুন্দরী আর এত মিষ্টি একটা বউ থাকে, তাহলে কি কেউ অন্য কোনো মেয়ের দিকে তাকাবে? আমি তাকাবো না, চিন্তা করো না। জানি তুমি কেমন, মেয়ে দেখলে যে লুচুগিরি করে সে নাকি মেয়েদের দিকে তাকায় না। এটা তুমি কি বললা? আমি লুচু? লুচু নয় তো কি? আর কথা বলো না, যাও ক্লাসে, আমারও ক্লাস আছে, দেরি হয়ে যাচ্ছে। পরে আমরা যে যার মতো ক্লাসে চলে গেলাম আর ক্লাসে স্যারের পড়ায় মনোযোগ দিলাম। ক্লাসে গিয়ে বন্ধুদের সাথে বসলাম আর আড্ডা দিতে লাগলাম। পরে ক্লাসে স্যার আসায় আর বেশি আড্ডা না দিয়ে ক্লাসে মন দিলাম, কিন্তু কিছুতেই মন বসছে না, বারবার কাল রাতের ইতিহাসের কথা মনে পড়ছে। পরে ক্লাস করে বন্ধুদের সাথে আড্ডা দিতে বের হলাম। ক্যাম্পাসে দেখি তন্নি দাঁড়িয়ে আছে আর কার সাথে যেন কথা বলছে। কার সাথে কথা বলছে তা দেখার জন্য আমি একটু সামনে গিয়ে দেখার চেষ্টা করলাম। এ কি, এটা তো নিলয় ভাই, ইনি তো তন্নির সাথেই পড়েন। একটু সামনে গিয়ে দেখি কি বলে ওরা। প্লিজ তন্নি, একটু বোঝার চেষ্টা করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তাতে আমার কি? আর তোমাকে ভালোবাসি না এটা জানি, আমি শুধুমাত্র আরমানকে ভালোবাসি। আরে ও তো পিচ্ছি ছেলে, ওকে তুমি কিভাবে ভালোবাসো? আরমান ছোট হোক আর বড় হোক তাতে তোমার কি? আমি ওকে ভালোবাসি, এটাই সত্য। আর ও যে আমার স্বামী এটাই জানি। আর যদি আমার স্বামী সম্পর্কে একটা খারাপ কথা বলো, আমার থেকে খারাপ কেউ হবে না। একটা পিচ্ছি ছেলেকে বিয়ে করেছো আমার মতো একটা হ্যান্ডসাম ছেলে থাকতে? ওকে তোমার সাথে মানাই না, তোমাকে শুধু আমার সাথেই মানাই। তন্নি নিলয়কে থাপ্পড় মারলো, আর তাও আবার আমার জন্য। আমি তো দেখে অবাক। তোর কাছ থেকে শিখতে হবে আমাকে কার সাথে মানায় আর কার সাথে মানায় না। জানোয়ার একটা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আর যদি দেখি আমার সামনে, তোরে ওই দিন আমি শেষ করে ফেলবো। এই বলে তন্নি চলে আসতে লাগলো আর নিলয় তন্নির হাত ধরলো
আর তা দেখে আমার মাথা গরম হয়ে গেছে। তাই আমি গিয়ে, নিলয় ভাই হাতটা ছাড়েন। আয়শা পড়ছে তোমার পিস্তি বর। পিচ্ছি হলেও ভালো আছি, আমি তো আপনার মতন লম্পট না, আমি যে অন্যের বউয়ের হাত ধরে টানাটানি করবো। ওর হাতটা ছাড়েন বলছি। যদি না সারি তো কি করবি তুই? আর কিছু বললাম না, ডাইরেক্ট মেইন পয়েন্টে দিলাম লাথি। আর মনে হয় না বাবা হতে পারবে। নিলয়ের ভবিষ্যৎ অন্ধকার করে দিলাম। আর জীবনেও কোনো মেয়ের সাথে কিছু করার আগে 1 কোটি বার ভাববে। আমি তন্নিকে নিয়ে চলে আসলাম, আর আশেপাশে চেয়ে দেখি সবার কাজের জন্য হাততালি দিচ্ছে। আর তন্নি তো আমার দিকে অবাক চোখে চেয়ে রইল। বাসায় এসে আমি কোনো কথা না বলে ঘরে ঢুকে বাথরুমে গেলাম ফ্রেশ হতে, সাথে গোসল করব। কিন্তু শরীরে পানি ঢালার পরে দেখি আমি কাপড় নিয়ে আসি নাই। তাই আম্মুকে ডাকতেছি, মা, মা, ও মা, আমার কাপড় দিয়ে যাও। আমি তো কাপড় আনি নাই। কে জানি ঘরে আসলো, বুঝলাম না, কিন্তু তাও বললাম আমি কোনো কাপড় আনি নাই, একটু কাপড় দেন। যেই আসছেন ঘরে, পরে আমার আলমারি খোলার শব্দ পেলাম, কিন্তু বাইরে তাকাতে পারছিলাম না লজ্জার কারণে। একটু পরে কে যেন আমার বাথরুমের দরজা টোকা দিচ্ছে। দরজা খুলে দেখি, আরে এটা তো তন্নি। তাই আমি ওকে ভিতরে টেনে নিয়ে আসলাম। আই কি করছো তুমি? ছাড়ো, ভিজে যাবে তো। ভিজলে কিচ্ছু হবে না, এখন তুমি আমার সাথে গোসল করবে। আর আমি, ছি, কি বাজে হাসি দিলা তুমি। আচ্ছা গোসল করব, ঠিক আছে, কিন্তু আমি তো কাপড় নিয়ে আসি নাই। আগে নিয়ে আসি, তারপর নয়তো একসাথে গোসল করলাম। আমি তোমাকে বিশ্বাস করি না, তুমি এখনই আমার সাথে গোসল করবা। পরে আমি পানির ট্যাপ ছেড়ে দিলাম, দুজনে ভিজে গেলাম। পরে আর কি, বউ পাশে থাকলে যা হয় আমিও তাই করলাম। এইভাবে আমাদের দিনকাল যেতে লাগলো, হাসি কান্না দুষ্টামির মধ্য দিয়ে। কয়েকদিন বা মাসের মতো হবে। এরপর একদিন দেখি তনি বমি করছে আর মাথা ঘুরে পড়ে গেল। আমি তা দেখে ভয় পেয়ে গেলাম, সাথে সাথে ডাক্তার আনা হলো। তনির বাবা মা সবাই আসলো। পরে ডাক্তার চেক আপ করে যা বললো তা শুনে আমি তো এত খুশি হয়েছি তা বলার মতো না। আমি নাকি বাবা হব, এটা শুনে কোনো বাবারই মাথা ঠিক থাকে না। আপনারাই বলুন, আমার মাথা ঠিক ছিল না। সবার সামনে তন্নিকে কোলে তুলে ঘোরাতে রাখলাম, আর তনি তো লজ্জায় লাল হয়ে গেছে। যখন আমার হুঁশ হলো তখন আমি নিজেই ওকে ছেড়ে দিলাম। পরে বাবা আমাকে মিষ্টি আনতে পাঠালো। আমি মিষ্টি এনে দেখি আমার বাসায় আমাদের আত্মীয় স্বজনে ভরে গেছে। আর আমার এবং তন্নির বন্ধুবান্ধবীরা বাসায় এসে তন্নির সাথে গল্প করছে। আমাকে মিষ্টি হাতে নিয়ে দেখে সবাই ফকিরের মতো ঝাঁপায়া পড়ছে। মনে হয় কতকাল মিষ্টি খায় না, শালা সবগুলো ফকির মনে হয়। খাওয়া দাওয়া গল্প মাস্তি শেষ করে সবাই যে যার বাসায় ফিরে গেল, আর আমি তন্নিকে নিয়ে ব্যস্ত হয়ে রইলাম। তন্নির প্রতি আমার আর আমার পরিবারের যত্ন বেড়ে গেছে। তন্নিকে আমরা যত্ন করতে লাগলাম এবং কোনো প্রকার কাজ করতে দেওয়া হয় না। আর আমারও ইন্টার পরীক্ষা হয়ে গেল এবং রেজাল্টও দিল। অতটা ভালো করতে পারি নাই, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবো। আমার পরীক্ষার সময় তন্নি আমাকে অনেক সাহায্য করেছে। আমি একটুও ফাঁকি দিলে আমাকে কান ধরে পড়াইছে। আর আজকে এটা তন্নির কষ্টের ফল পাইলাম। এভাবে আর কয়েকটা মাস কেটে গেল। আমি কলেজে গিয়েছিলাম। বাসায় ফিরতে মা জিজ্ঞেস করলো, এই, তোর তন্নির সাথে কি হয়েছে? কই কিছু হয়নি তো। তাহলে সকাল থেকে না খেয়ে আসে কেন? এই অবস্থায় না খেয়ে থাকলে ক্ষতি হয়ে যেতে পারে। তুমি খাবার উপরে পাঠিয়ে দাও, আমি দেখছি কি হয়েছে। আমি আমার রুমে গিয়ে দেখি তন্নি বসে কাঁদছে। আমি গিয়ে কাঁধে হাত দিতেই হাত ছাড়িয়ে দেয় আর বলে, আমায় একদম টাচ করবি না। কেন, কি হয়েছে? আমি তো পুরনো হয়ে গেছি, তাই আবার আরেকজনকে পেয়ে গেছিস। আর এসব কি বাজে কথা বলছো? আমি এবার কাকে পেয়েছি? তাহলে এই সব কি? তারপর আমাকে কিছু মেসেজ দেখালো। এটি দেখে আমার মাথায় হাত। আমি বললাম, আরে এইসব তো আমার এক বান্ধবীর কাজ, ও তোমার সাথে মজা করছে। আমি বিশ্বাস করি না। দাঁড়াও, আমি তোমাকে প্রমাণ দেখাচ্ছি। তারপর আমি ওই নাম্বারে কল দিলাম। কল ধরেই বললাম, ওই তুই কি করছিস? আরে আমি তো মজা করছিলাম। তোর মজা আমার জন্য সাজা হয়ে গেছে। আচ্ছা তুই ভাবিকে ফোনটা দে। তারপর আমি তন্নিকে ফোনটা দিলাম। রিয়া কি বললো আমি কিছু শুনলাম না। তারপর, সরি, আমার ভুল হয়ে গেছে। আরে বললাম তো সরি। আজ বুঝেছি তুমি আমাকে কতটা ভালোবাসো। এর মধ্যে আমার খাবার নিয়ে এলো আর দিয়ে চলে গেল। আমাকে খাইয়ে দিবে না? এবার কথা না বললে কিন্তু আমি এই দূর আকাশে চলে যাব। কথা শোনা মাত্রই আমি জড়িয়ে ধরলাম আর বললাম, ভুল করেও আমাকে ছেড়ে যাওয়ার কথা বলবে না, তাহলে তো আমি বাঁচবো না। এটা শুনে কেঁদে দিল আর বলল, এত ভালোবাসো আমায়? নিজের থেকেও বেশি।
তারপর আমি তন্নিকে খাইয়ে দিলাম। ধীরে ধীরে ডেলিভারির দিন ঘনিয়ে আসতে লাগলো। আর মনে হতে লাগলো আমি তন্নিকে হারিয়ে ফেলবো না তো। আজকে তন্নির ডেলিভারি হবে, না জানি কি হয়। আল্লাহ তুমি দেখো আমার সন্তান আর তন্নির যেন কিছু না হয়। আজ যেন ভয়টা আরও বেশি করছে। এখনও ডেলিভারি শেষ হয়নি। কিছুক্ষণ পর ডাক্তার বাইরে এসে বলল, শুভকামনা আরমান সাহেব, আপনার মেয়ের সন্তান হয়েছে। আমি তো শুনে কেঁদে দিয়েছি খুশিতে। পরে চোখ মুছে, তন্নি এখন সুস্থ আছে, তবে জ্ঞান ফিরে আসেনি। জ্ঞান আসলেই সবাই দেখতে পারবেন। পরে ডাক্তার চলে গেল আর সবাই আমার মেয়ের কাছে গেল, সাথে আমিও গেলাম। আমার মেয়ে দেখি একদম আমার মায়ের মতো হয়েছে। পরে সবাই আমার মেয়েকে নিয়ে তন্নির কাছে গেল, সাথে আমিও আসি। তন্নির কাছে গিয়ে প্রথমে আমি ওর কাছে গিয়ে ওর কপালে একটা চুমু দিলাম, আর সবাই যে যার মতো কেবিন থেকে চলে গেল। আমি আমার মেয়েকে তন্নির কোলে দিলাম। তন্নি মেয়েকে পেয়ে চোখ দিয়ে পানি পড়ে গেল, আর আমি ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, আরে পাগলি কাঁদে না, আমাদের মেয়ে তো, এতে কাদার কি আছে? আমি কই কাচ্ছি, শুধু অবাধ্য পানি বেরিয়ে আসছে আনন্দে। আমি হাসবো না কাঁদবো বুঝতেছি না, তাই আমি আর কিছু বললাম না। পরে তন্নিকে রিলিজ করে দিল, কারণ বেশি কিছু হয়নি, তাই জলদি ছুটি দিছে। তন্নির আর আমার মেয়েকে পেয়ে বাড়ির সবার আনন্দের সীমা নেই। আমাদের এই গল্পটি এখানেই শেষ করছি।